আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করব। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে নির্ধারিত কাজ 2 অ্যাসাইনমেন্ট 2 দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকে চতুর্থ সপ্তাহে সাবমিট করতে হবে। সো ফ্রেন্ডস, দেখো আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেব, তারপরে আমরা অ্যান্সারগুলো দেখব। আমাদের একটা সৃজনশীল আছে, দেখো ক খ গ ঘ। সো আমরা আগে প্রশ্নটা দেখে নেই। সো ফ্রেন্ডস, আমাদের প্রশ্নে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। প্রথম চিত্রে দেখতে পাচ্ছি আমরা একটা মোমবাতির ছবি দেওয়া আছে, এবং দ্বিতীয় চিত্রে কি বরফের ছবি দেওয়া আছে। সো তাহলে দেখো প্রথমে কয়ের প্রশ্নটা কি বলছে, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো। ক্ষয়ে বলছে কি বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি। অর্থাৎ বিদ্যুৎ পরিবহন যে আমরা করি, যে তারগুলো ইউজ করি, সেগুলোতে তামা কেন ব্যবহার করা হয়। তারপরে গয়ে বলছে কি উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ এই চিত্রটায় যে মোমটা ধীরে ধীরে গলে যাচ্ছে, গলে গেলে সম্পূর্ণ মোমটা গলে গেলে তারপরের যে অবস্থাটা থাকবে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। আর ঘয়ের প্রশ্নে কি বলছে, চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। সো ফ্রেন্ডস, চলো আমরা এখন উত্তরগুলো দেখে নিই। ফ্রেন্ডস, কয়ের প্রশ্নটা ছিল বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। সো দেখো আমাদের কিছু বিদ্যুৎ পরিবাহী পদার্থ হচ্ছে তামা, দস্তা, সোনা, লোহা, টিন ও অ্যালুমিনিয়াম প্রভৃতি। আর বিদ্যুৎ অপরিবাহী পদার্থের নাম হচ্ছে কাঠ, রাবার, মাইকা, চীনামাটি ও কাঁচ প্রভৃতি। খ নম্বর প্রশ্নে আছে বিদ্যুৎ পরিবহনে তামার তারের ব্যবহারের কারণ কি, লিখো। তাহলে দেখো তামা বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ এর মধ্যে দিয়ে বিদ্যুৎ সুন্দরভাবে পরিবহন হতে পারে। দামে সস্তা, সহজলভ্য এবং সহজে কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায়। অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ পরিবাহী, কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয়, যা পরবর্তী সময়ে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। রূপাও বিদ্যুৎ পরিবাহী, কিন্তু অনেক দামি। আবার স্টিল অনেক শক্তিশালী, কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা আবার কম। অর্থাৎ তামা ছাড়া যেসব আমাদের এই বিদ্যুৎ পরিবহনের যে ইগুলো আছে, সেগুলো কি কোনোটা হয়তো দামি, কোনোটা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটার কোনো না কোনো সমস্যা আছে। কিন্তু তামাটা বিদ্যুৎ পরিবহনের জন্য সব দিক দিয়েই উপযোগী। তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই সবচেয়ে সুবিধাজনক। এই কারণে বিদ্যুৎ পরিবহনে তামা ব্যবহার করা হয়ে থাকে। সো আমাদের ক এবং ক্ষয়ের উত্তর শেষ, আমরা গ এর উত্তরটা দেখে নেই। ফ্রেন্ডস, গয়ের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। দেখো উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি হচ্ছে তরল অবস্থা। এর পরবর্তী অবস্থা হলো কঠিন অবস্থা। অর্থাৎ মোমটা যখন গলে যাবে, তারপরে মোম আমরা জানি গলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে শক্ত হয়ে যায়। তাহলে মোম গলে যাওয়ার পরের অবস্থাটা হচ্ছে কঠিন অবস্থা। নিচে তার ব্যাখ্যা করা হলো। মোমের জ্বলনে পদার্থের 3 অবস্থা দেখা যায়, যেমন কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয়, তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয়। এখানে কমা হতো। সো তাহলে কি বলছে দেখো, যে কঠিন অবস্থায় তাপে যখন মোমটা গলে তরলে পরিণত হয়, তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয়। অর্থাৎ যখন মোমটা জ্বলে তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয়। এর পরবর্তী ধাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থার সৃষ্টি হয়। অর্থাৎ এ ধাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তু জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আকার ও আয়তন আছে। আর তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। সো ফ্রেন্ডস, আমাদের গয়ের উত্তর শেষ। আর এবার আমরা দেখব ঘয়ের অ্যান্সারটা কি। ফ্রেন্ডস, আমাদের ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। সো দেখো উত্তরটা হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক একই, পাঠ্যপুস্তকের আলোকে নিম্নে বিশ্লেষণ করা হলো। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় এবং সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয়, তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। অর্থাৎ যখন কোনো একটা তরল পদার্থ জমতে জমতে কঠিন পদার্থে পরিণত হয়, তখন সেই তাপমাত্রাকে ওই তরলের হিমাঙ্ক বলে। আর যখন কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। সো দেখো কি বলছে, প্রায় সকল পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান। চিত্রের প্রথম পদার্থ হলো মোম। কঠিন মোম 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয়। তাহলে সেই মোমের গলনাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস। আর একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয়। অতএব মোমের হিমাঙ্ক হচ্ছে 57 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই।
আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হলো বরফ। বরফের গলনাঙ্ক 0°C এবং হিমাঙ্ক 0°C। যেহেতু আলাদা আলাদাভাবে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে 57°C ও 0°C, তাই বলা যায় পরিমাণগতভাবেই পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের ঘয়ের উত্তর, এখানে শেষ। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। আর ফ্রেন্ডস, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলে সেটার নোটিফিকেশনটা তোমরা সাথে সাথে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, থ্যাংকস আ লট অনস এগেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।